২,৫০০ প্লট কিনে বিনিয়োগের সূচনা সুইডিশ কোম্পানির। মোংলার আরেকটি অর্থনৈতিক অঞ্চল করার প্রস্তাব চীনের। বিদেশিদের আকর্ষণে হচ্ছে জ্বালানি নীতি। চাইনিজরা কিন্তু অলরেডি আমাদেরকে একটা সেকেন্ড ইকোনমিক জোন করার কথা বলেছেন, সেটা আমরা মংলায় করছি। আপনি হয়তো এটার কথা শুনেছেন যে ওটা নিয়ে আমরা অলরেডি অ্যাসেসমেন্ট করছি। সো ওটাও যথেষ্ট অ্যাডভান্স স্টেজে আছে। মহাকাশ গবেষণায় নাসার সঙ্গে বাংলাদেশের চুক্তি সই। ঝড় বন্যার পূর্বাভাস সহ শিক্ষার্থী বিজ্ঞানীদের কাজ করার সুযোগ। প্রথম স্টেপটা দিয়ে আমরা যেটা করলাম, আমরা এগ্রি করলাম যে আমরা নাসার সাথে এবং বাকি ৫৩টা দেশের সাথে একসাথে স্পেস এক্সপ্লোরেশনে কোলাবোরেট করব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত ১১টার সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। রোহিঙ্গা প্রত্যাবাসনে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ হচ্ছে বাংলাদেশের, জানালেন প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি। জাতিসংঘের মধ্যস্থতায় বৈঠকের পরিকল্পনা। গাজায় বর্বরতার প্রতিবাদ ছাত্র দলের। ইসরায়েলি আড়ি পাতার যন্ত্র কিনেছিল আওয়ামী লীগ, মন্তব্য সালাহউদ্দিনের। বাটা কেএফসিতে লুটপাটের ঘটনায় আটক ৫৬। হজ ফ্লাইট শুরু ২৯ এপ্রিল। বাড়ি ভাড়া জটিলতায় ১০,০০০ মুসল্লির হজ যাত্রায় অনিশ্চয়তা। সমাধানে ব্যর্থ হলে এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি উপদেষ্টার। চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখের অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই। রমনার বটমূলে থাকবে কঠোর নিরাপত্তা। মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কিনা জানা যাবে রোববার। বাগেরহাটের মোংলায় আরেকটি অর্থনৈতিক অঞ্চল তৈরি করবে চীন, জানিয়ে কাজ শুরু করেছে সরকার। ঢাকায় বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে সংবাদ সম্মেলনে এই কথা জানান বিডার নির্বাহী চেয়ারম্যান। এ সময় বিনিয়োগ আকর্ষণে শিগগিরই নতুন জ্বালানি নীতি প্রকাশের কথাও জানান তিনি। এদিন মহাকাশ গবেষণার দ্বার উন্মোচন করতে মার্কিন সংস্থা নাসার সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ। প্রায় ৪,০৬৮ কোটি টাকা ব্যয়ে বাগেরহাটের মংলা সমুদ্র বন্দরের আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে সরকার। ৩ বছর মেয়াদী এই প্রকল্পে ৩,৫৯২ কোটি টাকাই দিচ্ছে চীন। দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে ঢাকায় চলা বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে বিডার নির্বাহী চেয়ারম্যান জানালেন, মংলা সমুদ্র বন্দরের আধুনিকায়নের পাশাপাশি সেখানে বিশেষ অর্থনৈতিক অঞ্চল করবে চীন। চাইনিজরা কিন্তু অলরেডি আমাদেরকে একটা সেকেন্ড ইকোনমিক জোন করার কথা বলেছেন, সেটা আমরা মংলায় করছি। আপনি হয়তো এটার কথা শুনেছেন যে ওটা নিয়ে আমরা অলরেডি অ্যাসেসমেন্ট করছি। সো ওটা যথেষ্ট অ্যাডভান্স স্টেজে আছে এবং প্রিন্সিপালি আমার মনে হয় সরকারের মধ্যে যথেষ্ট ধরনের সাপোর্ট আছে ওটার ব্যাপারে। দেশে বিনিয়োগ পরিস্থিতি খতিয়ে দেখতে আজও জাপানি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন চীন, কোরিয়া, ভারত, আমেরিকা সহ বিভিন্ন দেশের উদ্যোক্তারা। বিডার নির্বাহী চেয়ারম্যান জানালেন, জ্বালানি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ আছে, যা দূর করতে শিগগিরই নতুন জ্বালানি নীতি প্রকাশ করা হবে। আগামী ৩ থেকে ৫ বছর আমাদের যে গ্যাসের ঘাটতি আছে, সেটাকে আমরা কিভাবে সেই ঘাটতিটা থেকে সরে আসব, খুব ক্লিয়ার কাট রোডম্যাপ হিসেবে আসলে আমাদের পাবলিশ করা উচিত সরকার হিসেবে। তো আমি আশা করছি যে আমাদের এনার্জি মিনিস্ট্রি আসলে খুব দ্রুত এটা কোনো একটা সময় পাবলিশ করবেন। এদিকে মহাকাশ গবেষণার দ্বার উন্মোচন করতে ৫৪তম দেশ হিসেবে মার্কিন সংস্থা নাসার সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ। কোলাবোরেটিভ এফোর্টের মাধ্যমে হোপফুলি আজ থেকে ১০, ১৫, ২০ বছর পরে বাংলাদেশ স্পেসে একটা পজিশন নিতে পারবে। বাংলাদেশের বিভিন্ন খাতে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক $১ বিলিয়ন ঋণ দেওয়ার আশ্বাস দিয়েছে বলেও জানান বিডার নির্বাহী চেয়ারম্যান। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এদিকে নারায়ণগঞ্জের অর্থনৈতিক অঞ্চলে ১০,০০০ বর্গমিটারের প্লট কেনার মধ্য দিয়ে বিনিয়োগের সূচনা করেছে সুইডিশ কোম্পানি নিলার্ন। সকালে ওই অঞ্চল পরিদর্শন করে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা তাৎক্ষণিক চুক্তি সই করেছেন। এদিন চীন, জাপান, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের ৩৬ বিনিয়োগকারী অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করে বলেন, সরকার প্রতিশ্রুতি রাখলে এখানে বড় বিনিয়োগের সম্ভাবনা আছে। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জের ২,৫০০ বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে আসেন ৩৬ বিনিয়োগকারী, যাদের মধ্যে চীন, জাপান, যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত, ভারত সহ ৮ জন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ছিলেন। শুরুতেই সুইডিশ কোম্পানি নিলর্ন ১০,০০০ স্কয়ার মিটারের একটি প্লট কিনতে চুক্তি সই করে। এ সময় প্রতিষ্ঠানটি সহ পরিদর্শনে আসা সদস্যরা বলেন, সরকার প্রতিশ্রুতি রাখলে এখানে বড় বিনিয়োগ সম্ভাবনা আছে। আমাদের আলটিমেট গোল হচ্ছে এখানে যে ফ্যাক্টরিটা আমরা করতে যাচ্ছি, সেখানে আমরা এই গার্মেন্টস অ্যাক্সেসরিজের
স্ট্রিমিংসটাকে ফুলি প্রডিউস করার চিন্তা ভাবনা করছে। এই অর্থনৈতিক অঞ্চলে ইতিমধ্যে সিঙ্গার $7.80 কোটি বিনিয়োগ করেছে। প্রতিষ্ঠানটি বলছে বিনিয়োগের জন্য বাংলাদেশ সম্ভাবনাময়, আর কর্তৃপক্ষ সুযোগ সুবিধা নিশ্চিতের কথা জানাচ্ছে। ফিউচারে কান্ট্রির গ্রোথ পার্সপেক্টিভের সাথে সিঙ্গার বাংলাদেশ আরও ইনভেস্ট করার প্ল্যান রয়েছে। সিঙ্গার বেকো তারা এসেছেন এবং তারা কি সুন্দরভাবে প্রোডাকশনে গিয়েছেন, এবং যারা অনলাইনে আসেন তারা তো এখনও সমস্যা ফেস করেননি। তাদের ফ্যাসিলিটিগুলো তৈরি হলে, প্রোডাকশনে আসলে কাজের সাথে সাথে সুবিধা অসুবিধা সবগুলো আশা করি দূর হবে। সরকারের পক্ষ থেকে ওয়ান স্টপ সার্ভিস চালু ছাড়াও সুশাসন নিশ্চিতের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। সবগুলো ইকোনমিক জোন এবং ঢাকাতে ওয়ান স্টপ সার্ভিসটা চালু করা হচ্ছে, যেটা বিনিয়োগকারীদের একটা বড় চাওয়া ছিল। নারায়ণগঞ্জ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে 1000 একর জমির মধ্যে 600 একরের উন্নয়ন শেষ হয়েছে, আর এখন পর্যন্ত বিনিয়োগের পরিমাণ $20 কোটি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর যে 5টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে, তার মধ্যে নারায়ণগঞ্জের 2500-এর জাপানি অর্থনৈতিক অঞ্চল অন্যতম। 1000 একর জমির উপর গড়ে ওঠা এই অর্থনৈতিক অঞ্চলটির পুরো কার্যক্রম শুরু হলে অন্তত $150 মিলিয়ন বিনিয়োগ পরিবেশ তৈরি হবে। বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে বিদেশি উদ্যোক্তাদের কাছে এমন সম্ভাবনাই তুলে ধরা হলো। MS আরিফিন, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। চীনা ও কোরিয়ানদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশ দুটির ব্যবসায়ী প্রতিনিধিরা সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। আহ্বানে ইতিবাচক সাড়া দিয়েছে প্রতিনিধি দল। প্রথমে দেখা করেন চীনা ব্যবসায়ী প্রতিনিধিরা। তাদের নেতৃত্ব দেন মেইনল্যান্ড হেডওয়্যার হোল্ডিংস লিমিটেডের ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক পলিন এনগান। প্রধান উপদেষ্টা তাদের বাংলাদেশের বিনিয়োগের পরিবেশ সম্পর্কে অবগত করে বিনিয়োগের আহ্বান জানান। একই দিন কিহাক সুংয়ের নেতৃত্বে দক্ষিণ কোরিয়ার একটি ব্যবসায়ী প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি কোরিয়া ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান ইয়ং ওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ এখন বিদেশি বিনিয়োগের জন্য প্রস্তুত। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের যোগাযোগ হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী রোজার ঈদের মধ্যেই রোহিঙ্গাদের ফেরত পাঠানোর লক্ষ্যেই সরকার কাজ করছে। এজন্য জাতিসংঘের মধ্যস্থতায় দুই দেশের বৈঠকের পরিকল্পনা রয়েছে। এবছর ব্যাংককে বিমস্টেক সম্মেলনে সাইডলাইন বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান ও মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী উ সিংথাও। সেখানে প্রাথমিক পর্যায়ে 1,80,000 রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য যোগ্য করে চিহ্নিত করে মিয়ানমার। কিন্তু আরাকান এখনও যুদ্ধ বিধ্বস্ত। এ অবস্থায় রোহিঙ্গাদের ফেরত পাঠানো কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে শুরু হয় আলোচনা। এমন প্রেক্ষাপটে মঙ্গলবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ জানান, জাতিসংঘের মধ্যস্থতায় আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ হচ্ছে বাংলাদেশের। অল্প সময়ের মধ্যেই বৈঠক হবে বলে জানান তিনি। আরাকান আর্মির সঙ্গে আমরা আলাপ করছি, এর জন্য মায়ানমারের সঙ্গে যাওয়ার প্রয়োজন নাই, কারণ ওই দুই পক্ষের মধ্যে কোনো কথাবার্তা বিশেষ হয় না। এই আলোচনাটা যদি ফ্যাসিলিটেটেড হয়, আমরা জাতিসংঘকে মাঝামাঝিতে রেখেছি। তারা এই দুই পক্ষের মধ্যে মধ্যস্থতা করছেন, আমাদের দুই পক্ষকে এক টেবিলে বসাচ্ছেন। এদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বিমস্টেক সম্মেলনে ইউনূস মোদি বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে কথা হয়েছে। এছাড়া প্রধান উপদেষ্টার চীন সফর প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তিস্তা চুক্তি নিয়ে ভারত ও চীনের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক রেখে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। আমরা তো তাদের কাছে চেয়েছি যে ফেরত দেওয়া হোক, তাকে বিচারের সম্মুখীন করার জন্য। জনাব মোদি এটা খুব স্পষ্টভাবে বলেছেন যে বাংলাদেশের সাথে সম্পর্ক দেশের সাথে, মানুষের সাথে, এটা কোনো দলের সাথে নয়। আমরা দেখব যে কোন প্রজেক্টে কোন দিক থেকে সহায়তা নিলে আমাদের জন্য সুবিধা হবে। কূটনৈতিক স্বার্থ ও বিনিয়োগ বাড়াতে বাংলাদেশের নির্বাচন নিয়ে বিদেশিদের আগ্রহ রয়েছে জানিয়ে তিনি বলেন, যথাযথ সংস্কার শেষে নির্বাচন দেবে সরকার। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। পাসপোর্ট থেকে একসেপ্ট ইসরায়েল তুলে দিয়ে ইহুদি রাষ্ট্রকে পরোক্ষ সমর্থন দিয়েছিল পতিত আওয়ামী লীগ সরকার। শুধু তাই নয়, বিরোধী মত দমনে দেশটি থেকে আড়ি পাতার যন্ত্র কিনেছিল। গাজায় গণহত্যার প্রতিবাদে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচিতে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। জানান, ইসরায়েলের বিরুদ্ধে শিগগিরই আসছে বড় কর্মসূচি।
ফিলিস্তিনের মুসলিম জনতার পক্ষে আর ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থীর বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস। ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ পরিণত হয় লোকে লোকারণ্যে। সমাবেশে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিচারের দাবি জানিয়ে ছাত্রদলের শীর্ষ নেতারা বলেন, দেশের প্রতিবাদের নামে মব তৈরি করে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ইসরায়েলের দখলদার অবৈধ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আমরা বিচার এবং গ্রেফতারের দাবি জানাচ্ছি। বিপ্লবের নামে কতিপয় ব্যক্তি যারা বিনা কারণে এই ধরনের মব জাস্টিসের সূচনা করে এবং তাদের পিছনে অবশ্যই কোনো কোনো উদ্দেশ্য রয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ফিলিস্তিন ইস্যুতে বিশ্ব মোড়লদের নীরবতা ইসরায়েলের গণহত্যাকে উস্কে দিচ্ছে। ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অতি শিগগির সারা বাংলাদেশে এবং কেন্দ্রীয়ভাবে আমরা একটি বৃহৎ কর্মসূচির ঘোষণা করব। বিগত ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। দেশের আপামর জনসাধারণের বিরুদ্ধে আড়ি পাতা যন্ত্রের মাধ্যমে যে নির্যাতনের তারা সূচনা করেছিলেন, সেই আড়ি পাতা যন্ত্র পেগাসাস স্পাইওয়ার সেই ইসরায়েল থেকে তারা খরিদ করেছিল। সোমবার ইসরায়েল বিরোধী বিক্ষোভ চলাকালে দুর্বৃত্তদের দ্বারা দেশের বিভিন্ন স্থানে কয়েকটি প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি নেতারা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। নির্ধারিত সময়ে বাড়ি ভাড়া ও পরিবহন চুক্তি করতে না পারায় 10,000-এর বেশি মুসল্লির হজ পালন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। অভিযুক্ত 9 এজেন্সির গাফিলতিতে কারো হজ যাত্রা ব্যর্থ হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। 29 এপ্রিল থেকে এবারের হজ ফ্লাইট শুরু হচ্ছে বলেও জানিয়েছেন উপদেষ্টা। পবিত্র হজ পালনের জন্য এবারে সরকারি বেসরকারি মিলিয়ে 87,000 নিবন্ধন সম্পন্ন হয়েছে। তবে সময়মতো বাড়ি ভাড়া ও পরিবহন চুক্তি না করায় 10,487 জনের হজে যাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা বলেন, এরা হজ করতে না যেতে পারে তাহলে দায়ী হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখনো সৌদির নুসুক মশআর অ্যাপসটা খোলা আছে, এখনো রিকোয়েস্ট দিলে গ্রহণ করবে। তা আজকে রাতের ভিতরে যদি ওনারা এগিয়ে আসেন তাহলে আমাদের সুষ্ঠু হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না। সৌদি কর্তৃপক্ষের অনলাইন প্ল্যাটফর্ম নুসুক মাসার মাধ্যমে বাড়ি ভাড়া ও পরিবহন চুক্তি সম্পন্ন করতে 10 দিন সময় বাড়ানো হয়েছে। এই সময়ের মধ্যে এজেন্সিগুলোকে তাদের কাজ সম্পন্ন করার অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়। বাড়ি ভাড়া চুক্তি এবং ওই যে আপনার পরিবহন চুক্তি এখনো সম্পন্ন করে না, এটা আশঙ্কা রয়ে গেছে। যে কোনো সময় যদি বন্ধ করে দেয় বলে যে এখানে আমরা কম্প্রোমাইজ করব না। এদিকে হজের জন্য নিবন্ধিতদের 18 এপ্রিলের মধ্যে ভিসা সম্পন্ন করার বাধ্যবাধকতা আছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বৈঠক শেষে তিনি বলেন, পহেলা বৈশাখে রমনার বটমূল, ধানমন্ডির রবীন্দ্র সরোবর সহ সারা দেশে কঠোর অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। পরে সংস্কৃতি উপদেষ্টা জানান, চারুকলা থেকে বের হওয়া মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কিনা এ বিষয়ে 10 এপ্রিল সিদ্ধান্ত জানাবে ঢাকা বিশ্ববিদ্যালয়। 1432 বঙ্গাব্দকে বরণে এবারও রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখের সূচনা হবে রাজধানীতে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বের হবে মঙ্গল শোভাযাত্রা। এ অবস্থায় চৈত্র সংক্রান্তি এবং পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকালে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা বসে। এতে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী সহ আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, চৈত্র সংক্রান্তি এবং পহেলা বৈশাখ ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। সিকিউরিটি থ্রেটের উপরে নির্ভর করে সিকিউরিটি দেওয়া হয়। আপনাদেরকে আমি এনশিওর করতে পারি কোনো ধরনের কোথাও কোনো ঘটনা যেন না ঘটে, ওই সম্পূর্ণ ব্যবস্থা আমরা নিব। তারপরে ঢাকার বাইরে বিভিন্ন জেলাগুলিতে উপজেলা লেভেলে হবে, এখানে আইন শৃঙ্খলাভাবে কীভাবে অনুষ্ঠানগুলি হবে, কোথায় হবে, ওইগুলি নেওয়া হবে। সংস্কৃতি উপদেষ্টা জানান, চারুকলা থেকে বের হওয়া মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কিনা এ বিষয়ে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিদ্ধান্ত জানাবে। ঢাকার শোভাযাত্রাতে এবার শুধু বাঙালি না,
আরও 26টা জাতিগোষ্ঠী অংশগ্রহণ করছে। শোভাযাত্রার নাম কি থাকছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট অনেকের সঙ্গে আলোচনা করছেন, তারা আলোচনা করে ওনাদের প্রেস কনফারেন্স আছে 10 তারিখে, ওনারা আপনাদেরকে জানাবেন যে নামটা আসলে কি হবে। গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে যেভাবে লুটপাট হয়েছে, ভবিষ্যতে তা ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশ্নের জবাবে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যারা এটা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। টানা কয়েক মাস কমতির দিকে থাকলেও মার্চে দেশের আবারও বেড়েছে মূল্যস্ফীতি। এ সময় খাদ্য মূল্যস্ফীতি কমলেও বেড়েছে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি। যদিও আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর পূর্বাভাস বলছে জুন নাগাদ সার্বিক মূল্যস্ফীতি 8.5% নিচে নেমে আসতে পারে। গত বছরের ডিসেম্বর থেকে কমতে শুরু করেছিল মূল্যস্ফীতি। টানা 3 মাস অব্যাহত ছিল নিম্নমুখী ধারা। তবে মার্চে দেশের মূল্যস্ফীতি আবারও কিছুটা বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য বলছে মার্চে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 9.35%, যা আগের মাসে ছিল 9.32%। এই সময় দেশে খাদ্য মূল্যস্ফীতির হার কমলেও বেড়েছে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি। মার্চে খাদ্য মূল্যস্ফীতি 9 থেকে 8% ঘরে নেমে হয়েছে 8.93%, আর খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি 9.38% থেকে বেড়ে হয়েছে 9.7%। যদিও আগামী জুন নাগাদ সার্বিক মূল্যস্ফীতি 8.5%-এর নিচে নেমে আসার পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF, আর জুনের মধ্যে মূল্যস্ফীতি 7 থেকে 8%-এর মধ্যে রাখতে কাজ করে চলেছে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।